রাস্তায় ভিক্ষুক ও ছিন্নমূল মানুষ দেখা মাত্র পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। উন্নয়নের ধারা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান। জনসংখ্যার স্রোত ঢাকামুখী হওয়ায় রাজধানীর আবাসন সুবিধা চলে যাচ্ছে নাগালের বাইরে। বহুতল ভবন নির্মাণের পাশাপাশি জমির সর্বোচ্চ ব্যবহারের তাগিদ নগরবিদদের। গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি নিয়ে নির্মাণ হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভার। যান চলাচলে কোনো সমস্যা হবে না বলছে কর্তৃপক্ষ, ভিন্নমত বিশেষজ্ঞদের। কক্সবাজারের পর্যটন ব্যবসায় চাঙ্গা ভাব। মেগা ব্রিজ কার্নিভালকে কেন্দ্র করে 3 দিনে আয় প্রায় 250 কোটি টাকা। এবং পাঞ্জাবে বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 2 সেনা সদস্য নিহত, দুপক্ষের সংঘর্ষে মারা গেছে 4 হামলাকারী। রেড অ্যালার্ট জারি। সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। রাস্তায় ভিক্ষুক ও ছিন্নমূল মানুষ দেখা মাত্র তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। দেশের গরিব, দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 2021 সালের মধ্যে দেশের দরিদ্র মানুষের সংখ্যা 14% নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। আমি আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে বিশেষভাবে বলবো যে এই ভিক্ষাবৃত্তি যেন কেউ করতে না পারে। তাদের ঘর বাড়ি লাগবে, আমরা বিনা পয়সা ঘর বাড়ি করে দেবো। জীবন জীবিকার জন্য কর্মসংস্থান ব্যবস্থা আমরা করে দেব, কিন্তু এই ধরনের হীন কাজ তারা করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে রাস্তায় এসে ফুটপাতে ঘর বাড়ি করে থাকে, অথবা শীতের সময় ফুটপাতে, রেল স্টেশনে এখানে সেখানে মানুষ পড়ে থাকে বা এমনি ওখানে থাকবে। যখন এই ধরনের পরিবার দেখবেন বা কাউকে দেখবেন, সাথে সাথে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। অনেকে হাত পা কাটা যায় বা নানা ধরনের প্রতিবন্ধিতা, তাদের যাতে এই ধরনের কৃত্রিম অঙ্গ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা বা কাজে এগুলি তৈরি করা এবং সেই বিতরণের ব্যবস্থা সেটাও আমরা দিচ্ছি, এবং যেগুলি প্রতিবন্ধীরা বিনামূল্যে যাতে পায় সেই ব্যবস্থাই আমরা করে দিয়েছি। বাংলাদেশ দরিদ্র থাকবে না, উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, সেই লক্ষ্য নিয়েই আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি, যার ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। রাজধানীতে ক্রমাগতভাবে বাড়ছে জনসংখ্যা। প্রতি বছর এর সঙ্গে লাখ লাখ মানুষ নতুন করে ঢাকামুখী হওয়ায় আবাসন সুবিধা চলে যাচ্ছে নাগালের বাইরে। সংকট নিরসনে যাবতীয় সুযোগ সুবিধা রেখে বহুতল ভবন নির্মাণের পাশাপাশি জমির সুষ্ঠু ব্যবহারের পরামর্শ নগরবিদদের। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসনের পাশাপাশি বিভিন্ন মেয়াদে অ্যাপার্টমেন্ট নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আবাসন বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। রাজধানীর সদরঘাট বুড়িগঙ্গার তীরে নির্মিত এক একটি টিনের কামরার মাসিক ভাড়া 1500 থেকে 2000 টাকা, যার প্রতিটিতে 3 থেকে 5 জন মানুষের বসবাস। শুধু ঘুমানো ছাড়া সব ধরনের প্রয়োজন মেটাতে ঘরের বাইরে যেতে হয় এসব মানুষের। 1500 টাকা দেওয়ার চেয়ে একটু ভালো জায়গায় থাকতাম, কিন্তু ওই টাকায় আমরা ওই জায়গা পাই না, না পাওয়াতে আমরা বাধ্য হয়ে এখানে থাকি। খুব কষ্টটা থাকতেছে, মনে করেন দিনের বেলা অনেক দূরে তাকান জানা, বাসা তাকান জানা, ঠান্ডার জন্য একটু নিচে গিয়ে আর আওয়াজ খাই। পরিবার পরিজন নিয়ে দীর্ঘ 18 বছর একটি ঘরেই পার করে দিয়েছেন রহিমা বিবি। বছরের পর বছর একই উঠোনে সুখ দুঃখ ভাগ করে 7টি ঘরে দিন পার করছে 7টি পরিবার। জনসংখ্যার অনুপাতে আবাসন সুবিধা না থাকায় সামর্থ্য থাকলেও অপেক্ষাকৃত ভালো জায়গায় বসতি গড়তে পারছেন না এসব নিম্নবিত্ত মানুষেরা। ঘরটার ভিতরে 2 জন 4 জন 5 জন 7 জন 8 জন 10 জন মানে নিরুপায় হয়ে এখন থাকতেছে। 1.5 কোটির অধিক জনসংখ্যার নগরীতে প্রতি বছর নতুন করে বসতি গড়ছে 5 থেকে 7 লাখ মানুষ। অথচ সম্প্রতি রাজুকের গবেষণায় নগরীর গড়ে 70% মানুষের নেই আবাসন চাহিদা মেটানোর সামর্থ্য। তাই বিশালে জনগোষ্ঠীর চাহিদা মেটাতে এখনই জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন নগরবিদরা। পরিকল্পনার মধ্যে জায়গাগুলো চিহ্নিত করে দিবে, কোথায় কোথায় আবাসন হতে পারবে, এটাও বলে দিবে কোথায় কোথায় কি ধরনের ঘনত্বের আবাসন হবে। বেসরকারি সংস্থাগুলোকে বাণিজ্যিকভাবে তাদের যেন উন্নয়ন হয়, তারা উন্নয়ন করতে পারে, সেই দিকে সরকার উৎসাহ দেবে।
সম্প্রতি সরকারি কর্মকর্তাদের জন্য ১৫০০-এর অধিক ফ্ল্যাটের অনুমোদনের পাশাপাশি বিভিন্ন মেয়াদে ফ্ল্যাট নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আবাসন বিভাগ। 4 বা 5 বছর পরে অ্যাপার্টমেন্টগুলো যখন দাঁড়িয়ে যাবে তখন আপনি সরকারি লেভেলের চাকরিজীবীদের অ্যাপার্টমেন্টগুলো পুরোটা পাচ্ছেন, একই সাথে এনএইচএ এবং রাজুক যেভাবে এগিয়ে আসতেছে সেখানে এই প্রাইভেট লেভেলে যারা ঢাকাতে আসতেছেন কাজ করার জন্য তাদের আবাসনও পাবেন। ক্রমাগত বাড়তে থাকা জনসংখ্যার আবাসন চাহিদার মাত্র 7 ভাগ মেটানো হয় সরকারিভাবে। তাই সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণে বেসরকারি খাতকে অধিক কার্যকরী করার পরামর্শ নগরবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নকশা করা হয়েছে বাম হাতে চালিত গাড়ির কথা মাথায় রেখে। নির্মাণ কাজও এগোচ্ছে সেভাবেই। তবে ফ্লাইওভারটি আদতে ব্যবহার হবে দেশে প্রচলিত ডান হাতে চালিত গাড়ির জন্যই। বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের সর্বশেষ এই ত্রুটি নিয়ে গণমাধ্যমে অভিযোগ উঠলেও তা আমলে নিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলছেন এই ফ্লাইওভারে যান চলাচলে নাকি কোনো সমস্যাই হবে না, যদিও ভিন্নমত রয়েছে বিশেষজ্ঞদের। তাফসির বাবুর রিপোর্ট। তেজগাঁও 7 রাস্তায় ফ্লাইওভারের এই অংশটি ব্যবহার হবে গাড়ি নামার জন্য, আর মগবাজারের দিকে একটু এগিয়ে তৈরি হচ্ছে ফ্লাইওভারে ওঠার র্যাম্প। তবে নামার র্যাম্পের তুলনায় ওঠার এই র্যাম্পটির ঢালের উচ্চতা তুলনামূলকভাবে বেশি। এতে করে বাড়তি শক্তি খরচ করে ফ্লাইওভারে উঠতে হবে প্রতিটি গাড়িকে। এই দশা ফ্লাইওভারের সবগুলো ওঠানামার র্যাম্পের। মগবাজার মৌচাক ফ্লাইওভারের এই নকশাটি করেছে মার্কিন একটি প্রতিষ্ঠান। সেই দেশে গাড়ি চলে রাস্তার ডান লেন ধরে, কিন্তু বাংলাদেশে গাড়ি চলাচল করে রাস্তার বা লেন ধরে। ফলে মার্কিন নকশা অনুযায়ী খাড়া এই র্যাম্পগুলো ব্যবহার করার কথা ছিল গাড়ি নামার জন্য, কিন্তু বাংলাদেশে এখন সেটি ব্যবহার হবে গাড়ি ওঠার জন্য। যদিও নকশার এই ঘাটতিকে কোনো গুরুত্বই দিতে চান না প্রকল্প সংশ্লিষ্টরা। ফ্লাইওভার বা রাস্তা এটা কিন্তু লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ডের জন্য ভিন্ন রকম করে কোনো নির্মাণ করা হয় না। এটা গাড়ির ভিন্নতা থাকে, আর ট্রাফিক ম্যানেজমেন্ট যারা করে, ট্রাফিক কোন দিকে চালাবে, কোন দিকে যাবে, কোন দিকে আসবে, এটা ট্রাফিক ম্যানেজমেন্টের সম্পূর্ণ বিষয়। তবে বিশেষজ্ঞরা বলছেন ওঠার র্যাম্পের ঢাল উঁচু হলে দুর্ঘটনার পাশাপাশি সেখানে যানজট সৃষ্টির আশঙ্কা থাকবে। যে যান চলাচলগুলি করবে প্রত্যেকটা যানের ক্ষেত্রে অতিরিক্ত যান ক্ষয় হবে, অনেকে উঠতে চাইবে না, কারণ উঠাটা যখন কঠিন হবে তখন এর টেইলে, এর শুরুতে এক ধরনের যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবলতর হবে। তবে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা একথা স্বীকার করতে নারাজ। নির্দিষ্ট সময়ে সিগন্যাল ছাড়লে পরে আমার গাড়ি যেন নিচেই দাঁড়ানো থাকে, নিচের থেকেই যেন পার হয়ে যায়, ফ্লাইওভারের উপরে যাতে গাড়ি না থাকে সেই জায়গাটুকু রেখে তারপরে কিন্তু আমার স্লোপ নির্ধারণ করা হয়। তবে আমার ম্যাক্সিমাম যে লিমিটটা আছে সেই লিমিটটা আমি ক্রস করতে পারবো না। আমরা কিন্তু এইভাবে স্লোপ নির্ধারণ করি। তার দাবি ফ্লাইওভারে যান চলাচল শুরু হলেই সব সন্দেহ সংশয় দূর হবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। নতুন বছরকে বরণের পাশাপাশি মেগা বিচ কার্নিভালকে কেন্দ্র করে গত 3 দিনে প্রায় 250 কোটি টাকার ব্যবসা করেছে পর্যটন শহর কক্সবাজারের ব্যবসায়ীরা। এতে কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় ফিরেছে চাঙ্গা ভাব। ব্যবসায়ীরা বলছেন সরকার ঘোষিত পর্যটন বর্ষ 2016 উপলক্ষে আয়োজিত মেগা বিচ কার্নিভাল পর্যটনের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে পর্যটন নগরী কক্সবাজারে ভিড় করেছেন দেশি বিদেশি হাজার হাজার পর্যটক। এছাড়া সরকার ঘোষিত পর্যটন বর্ষ 2016 উপলক্ষে আয়োজিত 3 দিন ব্যাপী মেগা বিচ কার্নিভালকে ঘিরে পর্যটকদের পদচারণায় মুখরিত সৈকতের প্রতিটি পয়েন্ট। এখানকার 400-রও বেশি হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্টগুলো পর্যটকে কানায় কানায় পূর্ণ। হোটেল কর্তৃপক্ষ বলছে এবার ব্যবসা হয়েছে খুবই ভালো। সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস কিন্তু বয়ে গেছে এবং আমাদের বিজনেস গতবারের চাইতে এবার অনেকাংশে ভালো। আশা করছি যে ইন ফিউচারে আমরা এই ধরনের গেস্টই পাবো। শুধু হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ কিংবা রিসোর্ট নয়, জমজমাট ব্যবসা সৈকত এলাকার বার্মিজ মার্কেটগুলোতেও। ক্রেতাদের উপচে পড়া ভিড় এখানে। বিশেষ করে বার্মিজ আচার, বাদাম, শামুক, ঝিনুকের ঘর সাজানোর উপকরণ এবং শুটকি সহ নানা পণ্যের কেনাবেচায় সরগম দোকানগুলো। আমাদের কথা বলে সময় পাইতেছি না, মানে অনেক বেচা বিক্রি, মানে বেশি। যেভাবে ব্যবসা হয়েছে খুব ভালো হইতেছে। রিসোর্ট মালিক ও ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন গত 3 দিনে কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট খাতে প্রায় 250 কোটি টাকার ব্যবসা হয়েছে। মেগা বিচ কার্নিভাল ও 31 নাইটে আমরা যারা ব্যবসায়ী বিন্দু আছি আমরা ভালো ব্যবসা করতেছি। যে উৎসবটা হয়েছে এটা পর্যটনের জন্য খুবই ইতিবাচক। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে গত কয়েকদিনে বেড়াতে এসেছেন 3 লাখেরও বেশি পর্যটক।
সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও যা থাকছে। রাজশাহীতে পরিবর্তিত পদ্ধতিতে টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। মানসম্পন্ন হয় বাড়ছে রপ্তানির সম্ভাবনা। মাত্র একদিনের ব্যবধানে রাজধানীতে আরেক দফা বাড়ল আমদানি করা চিনির পাইকারি দর। বেড়েছে বোতলজাত ও খোলা সয়াবিন আর সব ধরনের ডালের দামও। অন্যদিকে ধান সংকটের পাশাপাশি চাহিদা অনুযায়ী পাটের মোড়ক না পাওয়ায় বেড়েছে চালের দামও। যদিও চলতি সপ্তাহে কমতির দিকে রয়েছে পেঁয়াজ, রসুন, আলু আর আদার বাজার দর। মাসখানেক ধরেই দেশের বাজারে অস্বাভাবিকভাবে উঠানামা করছে চিনির দাম। ৩২ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতি কেজি চিনির দাম ২-১ টাকা করে বেড়ে চলতি সপ্তাহে তা গিয়ে ঠেকেছে ৪৪ টাকায়। নিত্য প্রয়োজনীয় পণ্যটির এমন অব্যাহত দাম বৃদ্ধির পেছনে চাহিদার তুলনায় কম সরবরাহকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। গতকালকে আপনার চিনির দাম ছিল আপনার ২১১০ থেকে ২০ টাকা, আজকে আমরা বিক্রি করতেছি চিনি ২১৬০ থেকে ৬৫ টাকা। আর খোলা তেলের দামও আপনার বেশি, যেটা আপনার পাম সেটা আপনার আমরা কেজি প্রতি বিক্রি করতেছি ৬০ টাকা, যেটা আপনার সুপার সেটা ৭৫, আর সয়াবিন তেল ৮৫ টাকা। একইভাবে বেড়েছে মসুর, খেসারি, ছোলা, বুট সহ অধিকাংশ ডালের দাম। অন্যদিকে বাজারে ঘাটতি নেই চাল সরবরাহেও, তবুও বাড়ছে মিনিকেট, আটাশ, নাজির শাহী সহ অন্যান্য চালের দাম। আটাশ আর মিনিকেট ওটা আপনার সিজন শেষ, আর 2 মাস 2.5 মাস আছে। ধানের সংকটের কারণে দাম একটু বেশি। ওরা বলে যে বস্তা আমরা পাচ্ছি না, 2-4 দিন পরে বস্তা আসবে, আসলে দেব না। এদিকে গেল কয়েক সপ্তাহ ধরে বাজারে ঝাঁজ কমতে শুরু করেছে পেঁয়াজের, পাশাপাশি দাম কমছে আদা, রসুন আর আলুরও। গত সপ্তাহে যে আলুটা বেচছি আমরা 25-26 টাকা, আজকে 23-24 টাকা। আদা রসুন আগের সমানে আসছে 40-38 টাকা, রসুন 120 টাকা। আর পেঁয়াজের বাজার কমছে, আগে ছিল 26-27, আজকে 23-24-25। এর সাথে বাজার কমবে, বাড়ার কোনো সম্ভাবনা নাই। যদিও একেবারেই অপরিবর্তিত রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়ো দুধ আর সব ধরনের মশলার বাজার দর। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, কি অবস্থা দেখছেন? আমরা কিন্তু সাম্প্রতিক সময় দেখেছি যে বাণিজ্য মেলার চাহিদা অনেকটাই কমে গেছে দর্শনার্থীদের মাঝে, তবে আজকে দ্বিতীয় দিন, পুরোটা বলা সম্ভব নয়। তারপর আপনার কাছে কি মনে হচ্ছে? আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক মেলার উদ্বোধনের পর আজকে শনিবার দ্বিতীয় দিন চলছে এবং সকালের দিকে আমরা যেমনটা দেখেছিলাম যে ধীরে ধীরে ক্রেতারা এবং দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। এখন বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে এবং মেলায় বলা যায় প্রথম দিনে অন্যান্য সময় যেমনটা দেখা যায় খুব একটা সরব থাকে না, তবে আজকে ছুটির দিন হওয়ায় মোটামুটি ক্রেতা দর্শনার্থীদের সমাগম বেশ ভালোই বলা যায়। এবং মেলায় কিন্তু এবার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেহেতু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কিছুটা বোমা হামলা এবং জঙ্গি তৎপরতার কারণে এবার বিশেষভাবে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে এবং মেলা প্রাঙ্গণে, মেলার গেট এবং আশপাশের এলাকাগুলোতে প্রায় 100টির মতো সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এসব ক্যামেরা মনিটরিং করা হচ্ছে এবং ক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্যে মেলায় আসছেন। এখানে আমরা যেমন দেখতে পেয়েছি ছুটির দিন হয় সরকারি কর্মকর্তারা এবং স্কুলের শিক্ষার্থীরাও এসেছে এবং গৃহিণীরাও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য মেলায় এসেছেন এবং এবার প্রথমবারের মতো 60টি দেশ নতুনভাবে এই মেলায় অংশ নিয়েছে। এছাড়া 5টি মহাদেশের বাংলাদেশ সহ 22টি দেশ এই মেলায় অংশ নিয়েছে এবং এই বাণিজ্যিক মেলা কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং এই মেলায় আমাদের দেশের বড় এবং ক্ষুদ্র থেকে শুরু করে মাঝারি উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন এবং যে নতুন করে রপ্তানি বাজার ধরার একটা সুযোগ থাকে এবং যেহেতু অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, ইরান এবং আফ্রিকার বেশ কিছু দেশও কিন্তু এবার এই মেলায় অংশ নিয়েছে, সেখানে তাদের অভিজ্ঞতা বিনিময় সুযোগ থাকে এবং বিভিন্ন দেশের সাথে তাদের রপ্তানির পণ্য বিক্রিরও একটা সুযোগ থাকে। এছাড়া সারা বছর কিন্তু ক্রেতা দর্শনার্থীরা এই মেলার জন্য অপেক্ষায় থাকে, যেহেতু আন্তর্জাতিক মানের এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রতিষ্ঠান এখানে অংশ নেয়, সে কারণে ক্রেতাদেরও বেশ সমাগম থাকে এবং তারা আগ্রহ ভরে মেলার জন্য অপেক্ষায় থাকেন। এবং জানিয়ে রাখি যে এখানে আপনার জামা, জুতো, সিরামিক্স, ক্রোকারিজ, মেশিনারিজ থেকে শুরু করে সব ধরনের পণ্য কিন্তু এই মেলায় তোলা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাড় দেওয়া হয়। এছাড়া মেলায় দর্শনার্থীদের যাতে কোনো ধরনের
সমস্যা না হয় সে কারণে যেমন শিশু কর্নার রয়েছে এবং শিশুদের জন্য ইকো পার্কও কিন্তু রাখা হয়েছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্য একটি বঙ্গবন্ধু প্যাভিলিয়ন গতবারের মতো এবারও মেলায় রাখা হয়েছে এবং মেলায় সুপরিসর প্রাঙ্গণে সব ধরনের এছাড়া খাবারের স্টলও রয়েছে, প্রায় 20টির মতো ফুডের স্টল রয়েছে এবং 60টি রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা যেমনটা দেখতে পেয়েছি যে বিশেষ করে কাপড় চোপড় এবং গৃহিণীদের লেডিস আইটেমের দোকানগুলোতে একটু ভিড় বেশি, এছাড়া প্রযুক্তি পণ্যের দোকানগুলোতেও ভিড় দেখতে পেয়েছি। তো এখন আমরা আছি একটি বেডশিটের দোকানে, এখন একজন বিক্রেতার সাথে আমরা কথা বলবো যে তাদের মেলায় বিক্রি কেমন হচ্ছে। একটু যদি বলেন যে আজকে তো মেলার সেকেন্ড দিন চলছে, কেমন বিক্রি আপনাদের? মোটামুটি ভালো চলছে। কেমন ক্রেতাদের দর্শকদের আগমন কেমন? শুরু তো মাত্র, মোটামুটি চলছে। আর কি শুরু হয়েছে? হ্যাঁ, বিক্রি শুরু হয়েছে আমাদের। এখন আমি একজন তো যেটা আমাদেরকে জানালেন যে তাদের মাত্র মেলা শুরু হয়েছে এবং কিছু বেচা কেনাও তাদের শুরু হয়েছে, তবে অনেক দর্শনার্থী আসছেন যেহেতু আজকে সেকেন্ড দিন, তারা আসছেন পণ্যগুলো দেখছেন এবং অনেকে ঘুরতেও আসছেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে বেডশিট দেখছেন ক্রেতারা, একজন ক্রেতার সাথে আমি কথা বলবো যে তারা এছাড়া কিন্তু এখানে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা যেমন রয়েছে তেমনি সব ধরনের ব্যবস্থাই আছে, যাতে একজন ম্যাজিস্ট্রেটও এখানে নিয়োজিত আছেন। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছু কিছু স্টল কিন্তু এখনো প্রস্তুত হয় নাই, প্রায় এখানে 555টি স্টল রয়েছে এবং 168টি প্যাভিলিয়ন রয়েছে। তো কিছু স্টল এখনো শেষ মুহূর্তের কাজ চলছে, তবে 80% স্টলেরই কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে এবং আমরা মেলা কিন্তু বিদেশি দর্শনার্থীও দেখতে পেয়েছি এবং স্কুলের শিক্ষার্থীরাও এসেছেন। তো বলা যায় মেলার যেহেতু এবার রাজনৈতিক অস্থিরতা নেই এবং পরিস্থিতি ভালো, সে কারণে বিক্রেতারা আশা করছেন যে তাদের বিক্রি বেশ ভালো হবে এবং বেলা বাড়ার সাথে বিশেষ করে বিকেলের পরে ক্রেতা সমাগম আরো বাড়বে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার তথ্য। ছুটির দিন থাকায় জনসমাগম ভালো আর নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 21তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা না গেলে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় আগামী 5 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ডাকা সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে আগামী 5 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে একটি শান্তিপূর্ণ জনসভা করবার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে আমরা চিঠি দিয়েছি। আমরা আশা করছি যে তারা তাদের এই সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করবার জন্য আমাদের অনুমতি দেবেন এবং ডিএমপির যে দায়িত্ব যে আমাদেরকে মাইক ব্যবহার করতে দেওয়ার যে অনুমতি, সে অনুমতি তারা দেবেন। রাজশাহীর গোদাগাড়িতে টমেটো চাষে পেয়েছে নতুন রূপ। এলাকার কৃষকেরা প্রথমবারের মতো মাচাতে টমেটো চাষ করে অনেক বেশি লাভবান হচ্ছেন। পাইকাররাও বলছে জমিতে চাষ করা টমেটোর চেয়ে মাচার গাছ পাকা টমেটোতেই ভোক্তাদের আগ্রহ বেশি। কৃষি কর্মকর্তাদের দাবি, এই টমেটো আন্তর্জাতিক মানসম্পন্ন হয় এ সম্ভাবনা গড়ে উঠছে বিদেশি বাজারের। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। বাঁশের মাচায় সারি সারি টমেটোর গাছ, আর এ গাছে থোকায় থোকায় কৃষকের স্বপ্নের টমেটো। জমি থেকে মাচার এ গাছ 4 মাস বেশি ফল দেয় আর আকারেও বড় হয় এর টমেটো। বিজলি 11 জাতের এ গাছে অল্প যত্নেই ঝুড়ি ভরে ওঠে কৃষকের। জমির টমেটোর যখন শেষ সময় তখন এ বাগান থেকে প্রতি বিঘায় কৃষক টমেটো তুলছে 6 থেকে 7 মণ। এর ফলন আর মূল্যে আশাবাদী কৃষক। আগে আমরা যে টমেটোটা চাষ করতাম ওটার ফলনও কম এবং বাজারে চাহিদা ছিল না। এটা আমরা গাছেই পাকে এবং দীর্ঘদিন যাবৎ ফল পাওয়া যায়। ফলন বেশি, আবার দামও বেশি, খাইতেও ভালো। গেল বছর খুচরা বাজারে রাসায়নিক স্প্রে করা টমেটোর দাম পায়নি পাইকাররাও, তাই ভালো দামের প্রত্যাশায় মাচার টমেটোতে আগ্রহ দেখাচ্ছেন তারা। বাগানের টমেটোগুলি আগে বিক্রি হয়, কারণ ওটা গাছ পাকা, এজন্য ওটা কাস্টমার বেশি ধরে। শহরে যারা কিনা খায় তারা এটা টানে, আর যে ছোট মালটা আসে এই মালটা টানে না। আর গাছ পাকা টমেটোর গুণগত মান ভালো হওয়ায় কৃষককে এর চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। দিন দিন যদি গ্রহণযোগ্যতা বাড়ে তাহলে এটা আমরা আন্তর্জাতিক মানের
ফল উৎপাদন করতে সক্ষম হব। আমাদের যা যা সহায়তা চাষি ভাইকে দেয়ার আমরা সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে দিয়ে যাচ্ছি। এবছর গোদাগাড়িতে সনাতন পদ্ধতিতে ২৫০০ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। প্রতিমন টমেটোতে কৃষক দাম পাচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা, অথচ মাচার টমেটো বিক্রি হচ্ছে মন প্রতি ১৪০০ থেকে ১৬০০ টাকায়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। প্রথম শ্রেণী থেকেই কোচিংমুখী হওয়ায় বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না খুলনার শিশুরা। এতে প্রতি বছর নগরীর প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর অভাবে বন্ধ করে দেয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর ক্লাসও। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা জীবনের শুরুতেই শিক্ষার্থীদের জন্য যেটি প্রয়োজন কোচিংয়ে যাওয়ার কারণে সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছে। তরিকুল ইসলামের রিপোর্ট। সরকারি স্কুলে সন্তানকে ভর্তি করাটা পিতামাতার জন্য সামাজিক মর্যাদার বিষয়। এমন মনোভাব থেকেই নার্সারি স্কুল পেরোতেই শুরু হয় ভর্তিযুদ্ধের প্রস্তুতি। স্কুল ছেড়ে অভিভাবকরা কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ছুটতে শুরু করেন কোচিং সেন্টারগুলোতে। খুলনা মহানগরীতে ১০ বছর আগে থেকে শুরু হয় শিক্ষার্থীদের কোচিংমুখী যাতায়াত। সঠিক পরিসংখ্যান না থাকলেও বর্তমানে নগরীতে তৃতীয় শ্রেণীতে ভর্তি কোচিং সেন্টারের সংখ্যা আনুমানিক ২ শতাধিক। স্কুলে সেরকম কোনো ব্যবস্থা না থাকে আমরা কোচিং সেন্টারগুলোতে আসছি। কোচিং সেন্টার তো বলবো না, আমরা কোচিং সেন্টার বললে আবার একটু অন্যরকম বলা হয়। এই জন্য আমি বলবো যে ভালো স্যারদের তত্ত্বাবধানে থেকে একটু গার্জিয়ানরা তাদের সন্তানদের লেখাপড়া করাতে চায়। ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অধিকাংশ বিদ্যালয়ে আশঙ্কাজনকভাবে প্রতি বছর কমছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা। খুলনা শহরের অধিকাংশ স্কুলে দেখা যায় যে ক্লাস 2তে হাজিরা দেখানো হচ্ছে, এটা অনেক সময় মিথ্যা দেখানো হচ্ছে। ভালো স্কুলে পড়ানোর জন্য আজকে হচ্ছে কোচিং সেন্টারগুলোতে যাচ্ছে। আর কোচিং সেন্টারগুলো বছরের প্রথমে আমি জানি না কিভাবে লিফলেটগুলো দেয় 100%-এর নিশ্চয়তা, তারা এই নিশ্চয়তাটা কোথায় পাচ্ছে। শিক্ষাবিদদের মতে একজন শিশুর শিক্ষা অর্জনের জন্য স্কুলে যাওয়ার বিকল্প কিছু নেই। স্কুলের তো কোনো বিকল্প নেই। একটি বাচ্চা স্কুলে যা শুধু পড়াশোনা করার জন্য যায় না, সেখানে আরও অনেকগুলো ছাত্রছাত্রীর সাথে তারা মিলিত হয়, তাদের একটা মিলিত প্রাণের উৎসব গড়ে ওঠে এবং তার মধ্য দিয়ে তারা আদব শেখে, কায়দা শেখে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনের সংখ্যা ৩৫২টি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরও থাকছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচ হবে যশোর স্টেডিয়ামে। এগিয়ে চলছে প্রস্তুতি, উচ্ছ্বসিত ফুটবল প্রেমীরা। প্রবাসে বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়াবে এবং বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে নিউ ইয়র্কের খ্রিস্টীয় নববর্ষকে বরণ করে নিয়েছে প্রবাসী বাঙালিরা। নতুন বছরে উদযাপনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিসলোর তথ্য ও এটি মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাপী অনাচার আর সন্ত্রাসের বিরুদ্ধে সকল ভয়কে জয় করে সংকল্প আর সম্ভাবনায় নতুন বছরকে বরণ করল নিউ ইয়র্কবাসী। বিশ্বখ্যাত টাইম স্কয়ারে রাত 12টায় নতুন বছরের বিগ অ্যাপল দেখতে উপস্থিত হয়েছিল প্রচুর সংখ্যক বাঙালি। আজকে আমি টাইম স্কয়ার আসছি নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য। এখানে এসে খুব ভালো লাগছে। দেশবাসী সবাইকে নিউ ইয়ার শুভেচ্ছা, সবার নতুন বছরটা ভালো কাটুক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি এখানে অনেক মজা করতেছি, আমরা সো হ্যাপি নিউ ইয়ার গাইস। এবং প্রত্যেকেই একে অন্যকে আলিঙ্গন করে পরস্পরের শুভকামনার মধ্য দিয়ে এই নববর্ষকে গ্রহণ করলো। ভেদাভেদহীন উৎসবে অনেকেই জানালেন নতুন বছরের সংকল্পের কথা। ধর্ম, বর্ণ, যে কোনো দেশ জাতি নির্বিশেষে যেন এভাবেই পরিবেশটা থাকুক। বাংলাদেশে যেন শান্তি আসুক আর সমৃদ্ধি আসুক, সবাই যেন একসাথে থাকতে পারে। আর বাংলাদেশের আমরা সবসময় উত্তর কামনা করি। নতুন এবছরে প্রবাসী বাঙালিদের সমৃদ্ধি কামনায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। Definitely going to be a great year 2016 for everybody. I want to wish every Bangladeshi happy new year and many success to everyone. সকল অশুভ শক্তিকে পরাজিত করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকেই ধারণ করেন সবাই। নতুন বছরকে বরণ করে নিতে এসে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় শুভেচ্ছা জানালেন প্রবাসীরা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক। দীর্ঘদিনেও আধুনিকতার ছোঁয়া লাগেনি শরীয়তপুরের জেলা শিল্পকলা একাডেমিতে।
উন্নত প্রশিক্ষক, উপযুক্ত পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পচর্চা। তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শরীয়তপুর প্রতিনিধি এমআর রিপনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছোট্ট পায়ে ঘুঙুরের ঝংকার, সঙ্গীতের তাল লয় ছন্দে মুখরিত শরীয়তপুরের শিল্পকলা একাডেমি। কিন্তু এই ছোট্ট শিশুদের নাচের মুদ্রাগুলোই যেন কাঁপিয়ে দেয় জরাজীর্ণ এই ভবনটিকে। ৩৭ বছরের পুরনো ভবনটির এখানে সেখানে পলেস্তারা খসে পড়েছে অনেক আগেই। টিনের চালাগুলো ফুটো হয়ে গেছে। বর্ষা মৌসুমে পানি ঝরে নষ্ট হচ্ছে বাদ্যযন্ত্র। আমাদের শিল্পকলার পরিবেশ খুবই খারাপ, যেখানে থাকার মতো কোনো উপযুক্ত একটা জায়গা নেই যেখানে বসে আমরা গান করব। এমনই স্যাঁত হয়ে গেছে যে এখানে আমরাও ক্লাস করতে এসে অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, বাচ্চারাও এই অ্যালার্জি, শ্বাসজনিত শ্বাসকষ্ট, বিভিন্ন সমস্যার রোগে বিভিন্ন রোগে সুখে ভুগতেছে। অবকাঠামোগত সমস্যা সহ শিক্ষক সংকট, এমনকি সামাজিক নিরাপত্তাহীনতা শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে আরো প্রতিকূল পরিবেশ। গাড়িগুলো এমন ভাবে পার্কিং করে রাখে যাতে আমরা বের হতে পারি না, বা গাড়ির ভিতরে চালকরা বসে শীষ দেয়, বাজে মন্তব্য করে। নানা সংকটের কথা স্বীকার করে একাডেমির উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যদি একটি আধুনিক ভবন নির্মাণ সম্ভব হয় তাহলে জেলা শিল্পকলা একাডেমির কল্যাণে এই জেলার শিল্প সংস্কৃতির ব্যাপক উন্নতি সাধিত হবে বলে আমি বিশ্বাস করি। শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমিতে নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন বিভাগে ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছে, যাদের জন্য স্থায়ী এবং অস্থায়ীভাবে শিক্ষক রয়েছেন 10 জন। সময় সংবাদ, শরীয়তপুর। বাগেরহাটে চিত্রা নদী তীরবর্তী চরে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে বনভূমি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন এখানে। পুরো এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা। থেকে ৮০ কিলোমিটার উত্তরে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের এই চরে বাড়ছে ভ্রমণ পিপাসু মানুষদের আনাগোনা। নদী তীরের রায়গ্রাম, সুরগাতি, ডুমুরিয়া ও আরুলিয়া সহ ২০টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে এ বন। বনে রয়েছে গোলপাতা, কেওড়া সহ সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ। তাই এই বনকে নতুন সুন্দরবন দাবি করে বন বিভাগকে সংরক্ষণের পদক্ষেপ নিতে অনুরোধ স্থানীয়দের। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গরু চুরির অভিযোগে ৬ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। গতকাল রাত ২টার দিকে ভদুয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রাতে ভদুয়া গ্রামের আমজাদ হোসেন ও রেজাউল হকের বাড়ি থেকে 2টি গরু চুরি করে একদল দুর্বৃত্ত। পরে তারা পাশের জামজামি যমুনা মাঠে রাখা একটি ট্রাকে গরু দুটি উঠানোর চেষ্টা করে। এ সময় টের পেয়ে ধাওয়া করে ৬ জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। সেনানিবাস এলাকায় 2টি স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সকালে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম ও পাঠ্য বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে সেনাপ্রধান স্কুল দুটি ঘুরে দেখেন। প্রাথমিকভাবে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নার্সারি থেকে 7ম শ্রেণী পর্যন্ত এবং ঢাকা ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। মাদারীপুরে মাসব্যাপী মাদক বিরোধী অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। সকালে সদর উপজেলার মুক্তি সেনা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল উদ্দিন ও পুলিশ সুপার সরোয়ার হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে দেশের বাইরের খবর। ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের একটি বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 2 সেনা ও 4 হামলাকারী নিহত হয়েছে। শনিবার ভোরে এই হামলার পর পাঠানকোট জম্মু মহাসড়কে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের বরাতে এনডিটিভি জানায়, সামরিক পোশাকে 4 জন সশস্ত্র সন্ত্রাসী পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালায়।
হামলার ব্যাপারে গোয়েন্দা সতর্কবার্তা বাস্তবে ভয়াবহ রূপ নেয় শনিবার ভারতীয় সময় ভোর 3:30টায়। পাকিস্তান সীমান্তের 50 কিলোমিটার দূরে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালায় একদল বন্দুকধারী। পাঞ্জাব জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সড়ক মহাসড়কে ব্যারিকেড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর পোশাকে সন্ত্রাসীরা হামলা চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। এক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, এই হামলার পেছনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের সম্পৃক্ততা থাকতে পারে। শুক্রবার ছিনতাই হওয়া পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়। সন্ত্রাসীদের ধরতে রাস্তার গাড়িগুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে। তবে সন্ত্রাসীরা বিমান ঘাঁটির MiG-29 ও হেলিকপ্টারে কোনো ক্ষতি করতে পারেনি বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে হামলায় উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটে। বিমান ঘাঁটিতে হামলার ঘটনার অভিযান শুরু হয় ভোর 4টার দিকে। তবে এখনো ভেতরে 4 থেকে 5 বন্দুকধারী রয়ে গেছে। আশা করছি অচিরেই বিমান ঘাঁটিকে শত্রুমুক্ত করতে পারবো। গেল বছরের আগস্টে রাজ্যের গুরুদাসপুরের এক পুলিশ স্টেশনে সন্ত্রাসীরা হামলার পর দ্বিতীয়বারের মতো পাঞ্জাবে এমন ঘটনা ঘটল। জাহিদুর রহমান, সময় সংবাদ। ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি বারে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 7 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার শহরের ডিজেনগফ স্ট্রিট এলাকার একটি বারে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও বন্দুকধারীকে ধরতে শহর জুড়ে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সেই সঙ্গে আগে থেকে এ ধরনের কোনো হামলার হুমকি ছিল না বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে প্রাথমিকভাবে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন তেল আবিবের মেয়র রন হুলডাই। দুবাইয়ের 64 তলা বিলাসবহুল অ্যাড্রেস হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নববর্ষ উদযাপনের আগে দুবাইয়ের বুর্জ খলিফার কাছের ওই হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে হোটেলের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এতে আহত হয় অন্তত 16 জন। ভবনের 20 তলা থেকে আগুনের সূত্রপাত হলেও ঠিক কী কারণে আগুন লাগে তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবারে খেলার খবর। ভারতের কেরালায় হতাশায় ভরা সাফ মিশন শেষে আগেই ফিরেছেন দলের এক অংশ। শুক্রবার ফিরলেন আরও 14 জন। বাকিদের কাতারে ছিলেন রায়হান হাসান, হেমন্ত ভিনসেন্ট, শাখাওয়াত রনিরা। তাদের সঙ্গে ছিলেন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। সাফের ব্যর্থতা ভুলে ফুটবলারদের এবারের লক্ষ্য গোল্ড কাপে ভালো কিছু করা, এমনটাই জানিয়েছেন 6 বছর পর বাংলাদেশকে সাফে ম্যাচ জেতানো স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি। আধ যুগ পর দক্ষিণ এশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বহুল প্রত্যাশিত জয় এলো ভুটানের বিপক্ষে, তাও 3-0 গোলের ব্যবধানে। তবুও চারিদিকে যেন অভিযোগের পাহাড়, কারণ চ্যাম্পিয়ন হবার প্রত্যাশার বিপরীতে এই জয় যে কিছুই নয় সেটা ভালোভাবেই অনুধাবন করেন জাতীয় দলের স্ট্রাইকার শাখাওয়াত রনি। 6 বছর পর সাফে বাংলাদেশকে জয় এনে দিতে ভুটানের বিপক্ষে 2টি গোল করেছেন তিনি। তারপরও দেশে ফিরে কণ্ঠে হতাশার ছাপ এই শেখ জামাল ফরওয়ার্ডের। আমরা যদি গ্রুপের প্রথম দিকে ম্যাচগুলো যেমন আফগানিস্তান বা মালদ্বীপের সাথে ম্যাচগুলো যদি উইন করতে পারতাম তাহলে এই ভালো লাগাটা আরও বেশি থাকতো। আর যেহেতু ভুটানের সাথে লাস্ট ম্যাচটা উইন করেছে, আর সাফে অনেক বছর ধরে আমরা মানে জয় পাচ্ছিলাম না, তারপরে এই জয়টা পাওয়ার পরে অনেক ভালো লেগেছে, কিন্তু তারপরে একটা আফসোস রয়ে গেছে আর কি। প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে 4-0 গোলে হারের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। সাফ মিশন শেষে হতাশার প্রতিচ্ছবি হয়ে আছে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসরের ইতিহাসে বাংলাদেশের সব থেকে বড় ব্যবধানের এই হার। তবে সাফের ব্যর্থতা ভুলে রনি হেমন্তদের ভাবনার পুরোটা জুড়ে মিশন গোল্ড কাপ, সাথে উড়িয়ে দিলেন দলের ভেতর কোন্দলের সম্ভাবনাও। নিউজ পেপার বলেন বা সংবাদের হ্যান্ডেলগুলো বলেন, অনেকগুলো নিউজ পেয়েছি বা ফেসবুকের পেজগুলোতে বলেন, এখানে কিন্তু অনেকগুলো দেখা গেছে যেগুলো না সেগুলো নিয়ে কিন্তু কথাগুলো আসছে। দেখা গেছে আমাদের টিমের মধ্যে সব প্লেয়ারে বা কোচদের সাথে বা ম্যানেজমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল। যেহেতু সামনে বঙ্গবন্ধু গোল্ড কাপ আছে সেটা নিয়ে ফোকাস করতেছে। বঙ্গবন্ধু গোল্ড কাপে গেলবার রানার্স আপ হয়েছিল বাংলাদেশ, প্রত্যাশাটা এবারও থাকবে আকাশচুম্বী। এখন দেখার অপেক্ষা সাফ ব্যর্থতা ভুলে গোল্ড কাপে কেমন করে টিম বাংলাদেশ। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। বছরের শুরুটা ভিন্নভাবেই কাটিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। এদিন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যোগ দেন তারা। এরই মধ্যে ছিল সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল SBF এর আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান। FBF এর উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় উপস্থিত হন এমিলি সোহেলরা।
এই উদ্যোগকে প্রশংসা জানিয়ে ভবিষ্যতেও সংগঠনটির সঙ্গে থাকার কথা জানান তারা। তবে সবকিছুর মাঝেও জাতীয় দলের ফুটবলারদের কণ্ঠে ছিল সাফে ব্যর্থতার হতাশা। কিন্তু আসন্ন বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টে দারুণভাবে ফিরে আসার প্রত্যয় ছিল তাদের কণ্ঠে। আমরা যদি আসলে তাদের পাশে না দাঁড়াই, আসলে তারা এই কাজগুলো আসলে কারা করবে? দায়িত্ব থেকে আসলে নিজের থেকে আসলে করে। এবং আপনি জানেন যে সাপোর্টার্স ফ্রন্টে যেটা আছে এখানে সম্রাট বা যারা ছিল তাদের আসলে ওদের আসলে প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু এই জিনিসটা করা। আগামী যে আসলে বঙ্গবন্ধু গোল্ড কাপ আছে ওইটাতে আসলে আমাদের ফোকাস করা উচিত। আসলে সাফের রেজাল্ট একটু ভালো না, যতটুকু আশা করছিলাম তার অর্ধেকও না। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ দিয়ে নতুন বছর শুরু করবে বাংলাদেশের ফুটবল। 8 জানুয়ারি দুটি ভেন্যুতে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে। বাফুফের এমন ঘোষণায় উৎসবে মেতে উঠেছেন যশোরের ফুটবল প্রেমীরা। চলছে পুরো উদ্যমে প্রস্তুতি। সংশ্লিষ্টদের প্রত্যাশা টুর্নামেন্ট শুরুর আগেই শেষ হবে সব প্রস্তুতি। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সব সংখ্যা পেছনে ফেলে 8 জানুয়ারি শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ জাতীয় দল ও অনূর্ধ্ব 23 দল ছাড়াও অংশ নেবে 6টি বিদেশি দল। আর প্রায় 2 বছর পর আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে যশোরে চলছে পুরো দমে প্রস্তুতি। মাঠ তৈরি থেকে শুরু করে চলছে গ্যালারি ঘষা মাজা ও রং করার কাজ। নিরাপত্তার জন্য সীমানা প্রাচীরের পাশাপাশি মাঠের মধ্যেই দেয়া হয়েছে লোহার উঁচু দেয়াল। চলছে নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ করার সব প্রচেষ্টা। উদ্বোধনী ম্যাচ এই যশোর স্টেডিয়াম হবে। এই মাঠের মাঠ, মেইন পিচ যেখানে খেলা হবে সেটা, মিডিয়া বক্স, গ্যালারি এসব কিছু আশা করি আগামী 7 দিনের মধ্যে আমরা আন্তর্জাতিক মান সম্পন্ন করতে পারবো। এই ম্যাচের মধ্যে দিয়ে যশোরের ক্রীড়াঙ্গন আর এক ধাপ এগিয়ে যাবে। সেই কারণে আমরা মনে করি যে সময় আছে আমাদের সবাই মিলে আমরা এই খেলাটাকে অবশ্যই শতভাগ সফল করার চেষ্টা করব। এদিকে দীর্ঘদিন পর আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজনের খবরে উচ্ছ্বসিত এলাকাবাসী। তাদের বিশ্বাস এ ধরনের টুর্নামেন্ট নতুন খেলোয়াড় সৃষ্টিতে অনুপ্রেরণা যোগাবে। এত বড় গোল্ড কাপ আমাদের এই যশোরে হবে, এটা তো অনেক গর্বের বিষয়। যশোরের এই খেলা দ্বারা আমাদের তো উন্নতি হবে, আমাদের খেলোয়াড়দের উন্নতি হবে। এখানে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট বা প্রত্যেকটা টুর্নামেন্ট হয়, তাহলে আমরা অনেক ফুটবলার বের হয়ে আসবে যশোর থেকে। স্টেডিয়াম সংস্কারের ফলে এবার 20,000 দর্শক একসাথে খেলা উপভোগ করতে পারবেন। সময় সংবাদ, যশোর। বিএসজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2015-এ প্রথম ম্যাচে জয় পেয়েছে সময় টেলিভিশন। 6-a-সাইড এই টুর্নামেন্টে নিউ এজকে 5 উইকেটে হারিয়ে জয় তুলে নেয় তারা। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউ এজ। কিন্তু সময় টিভির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত 6 ওভারে 46 রানে থামে তাদের ইনিংস। সময় টিভির পক্ষে 2টি করে উইকেট নেন শরীফ ও জুবায়ের। 47 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সময় টিভির শুরুটা হয় দুর্দান্ত। শরীফ ও রুপলের ব্যাটিং দৃঢ়তায় 2 ওভার হাতে রেখেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সময় টেলিভিশন। ম্যাচ সেরা হয়েছেন সময় টিভির খান মোহাম্মদ শরীফ। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাছরাঙ্গার বিপক্ষে খেলবে সময় টিভি। লা লিগার খবর। স্বপ্নিল একটি বছরের পর আবারও শিরোপার লড়াইয়ে মাঠে নামছে গেল বছরের সবচেয়ে সফল দল বার্সেলোনা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আরও দৃঢ় করতে স্পানিওলের ঘরের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে শনিবার রাত 9টায়। দিনের অপর ম্যাচে ভিসেন্তে ক্যালদেরনে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ লেভান্তে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত 1:30টায়। রেকর্ডময় সফলতার একটি বছরকে সদ্যই বিদায় জানিয়েছে বার্সেলোনা। ব্যক্তিগত অর্জনের সাথে দলগতভাবে কাতালানরা পার করেছে ক্লাব ইতিহাসের অন্যতম সফল একটি বছর। কিন্তু সাফল্যের স্রোতে গানা ভাসিয়ে নতুন বছর আরো ভালো কিছু করতে চায় বস এনরিক ও তার শিষ্যরা। সে লক্ষ্যেই বছরের প্রথম ম্যাচে কাতালুনিয়া ডার্বিতে বার্সেলোনার প্রতিপক্ষ স্পানিওল। গেল ম্যাচে কাতালান জার্সি গায়ে 500তম ম্যাচের মাইলফলক স্পর্শ করা লিওনেল মেসি 2004 সালে স্পানিওলের বিপক্ষে অভিষেক হয় সর্বকনিষ্ঠ বার্সা খেলোয়াড় হিসেবে। এছাড়া কাতালোনিয়া ডার্বিতে সর্বোচ্চ 13 গোলের রেকর্ডও এই আর্জেন্টাইন তারকার দখলে।
শুধু মেসি নয়, লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ ও 14 গোল করা নেইমার রয়েছে দুর্দান্ত ফর্মে। নেই কোনো ইনজুরি সমস্যা। বাড়তি পাওনা হিসেবে রয়েছে লিগে গেল 12 ম্যাচ স্পানিয়লের বিপক্ষে অপরাজিত থাকার পরিসংখ্যান। অন্যদিকে গেল 8 বছর বার্সার বিপক্ষে জয়ের খরায় থাকা স্পানিয়ল প্রেরণা খুঁজতে পারে লা লিগার ইতিহাসে বার্সাকে সবচেয়ে বেশি হারের তিক্ততা উপহার দেওয়ার রেকর্ড থেকে। তবে কাতালানদের বিপক্ষে গেল 7 ম্যাচে মাত্র 1টি গোলের পরিসংখ্যান স্বাগতিকদের দুশ্চিন্তার কারণ। এদিকে 38 পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলা অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ লেভান্তে। পয়েন্ট টেবিলের তলানির দল লেভান্তে এখন পর্যন্ত জয় পায়নি রোজি ব্লাঙ্কোসদের বিপক্ষে। সেই সাথে রয়েছে সফরকারী হিসেবে গেল 9 ম্যাচ জয় বঞ্চিত থাকার রেকর্ড। অন্যদিকে ইনজুরি মুক্ত সিমিওনের শিশুদের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। শায়লা পারভিন, সময় সংবাদ। এবারে ক্রিকেটের খবর। এশিয়া কাপের আগে জিম্বাবুয়ে সহ আরও একটি দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে তা করতে পারছে না বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। একই কারণে এই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত সময়ে টেস্ট ম্যাচটিও খেলা সম্ভব নয় বলে জানান তিনি। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখার পর 2015 সালটা বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে সফল। ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের সর্বকনিষ্ঠতম সংস্করণ টি-20তেও সাফল্যের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো, যা হাতছানি দিচ্ছে আসন্ন এশিয়া কাপে ভালো কিছুর। এজন্য অবশ্য চেষ্টারও কমতি নেই ক্রিকেট বোর্ডের। এফটিপির বাইরে গিয়ে চেষ্টা করছে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের। শুধু জিম্বাবুয়ে নয়, ক্রিকেট বোর্ডের দৃষ্টি ছিল ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের দিকেও। সেক্ষেত্রে বিসিবির চেষ্টা ছিল তৃতীয় দল হিসেবে শ্রীলঙ্কা অথবা ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশে আনার। কিন্তু আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ব্যস্ত সূচির জন্য চেষ্টাটা সীমাবদ্ধ থাকছে দ্বিপক্ষীয় সিরিজের মধ্যেই। আমাদের এই সিরিজটা করতে হবে 13 জানুয়ারি থেকে নিয়ে 24শে জানুয়ারির মধ্যে, কারণ এরপরে আপনারা জানেন যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাচ্ছে। তো এই জন্য ব্রডকাস্টারদের নিয়ে কিছু সমস্যা আছে। তো এইটুকু সময়ের মধ্যে আমরা চাচ্ছিলাম যে একটা ট্রাই নেশন একটা সিরিজ করার জন্য, কিন্তু সম্ভব হবে না খুব সম্ভবত। এদিকে ওয়ানডে ও টি-20তে সফলতা থাকলেও টাইগারদের সমালোচনা হতে পারে সাদা পোশাকের ফলাফল নিয়ে। তাই বিসিবির দৃষ্টি ছিল বছরের শুরুতেই প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত একটি টেস্ট ম্যাচ খেলা, কিন্তু সময় স্বল্পতায় সম্ভব হচ্ছে না টেস্ট ম্যাচ আয়োজনও। আমরা চেয়েছিলাম টেস্ট এর সাথে টেস্টকে ইনক্লুড করার জন্য, কিন্তু টাইমের কনস্ট্যান্টের জন্য কিন্তু টেস্ট হবে না, জাস্ট টি-20 সিরিজ হবে। জিম্বাবুয়ের সাথেই আইদার টি-20 একটা সিরিজ হতে পারে। এটা এখন কয়টা ম্যাচের সিরিজ হবে এটাও এখনো কনফার্ম হয়নি। হয়তো 3 থেকে 5-এর মধ্যে এই 5টা ম্যাচের একটা সিরিজ হতে পারে। তবে যেমনই হোক প্রস্তুতি, টাইগার সমর্থকদের প্রত্যাশা সৌম্য মুস্তাফিজদের গেল বছরের আগুনঝরা পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় থাকবে আসছে এশিয়া কাপেও। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাস্তায় ভিক্ষুক ও ছিন্নমূল মানুষ দেখা মাত্র পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। উন্নয়নের ধারা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা না গেলে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব নয় মন্তব্য ফখরুলের। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী নির্যাতনের অভিযোগ। জনসংখ্যার স্রোত ঢাকামুখী হওয়ায় রাজধানীর আবাসন সুবিধা চলে যাচ্ছে নাগালের বাইরে। বহুতল ভবন নির্মাণের পাশাপাশি জমির সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ নগরবিদদের। গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি নিয়ে নির্মাণ হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভার। যান চলাচলে কোনো সমস্যা হবে না বলছে কর্তৃপক্ষ, ভিন্ন মত বিশেষজ্ঞদের। এবং পাঞ্জাবে বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 2 সেনা সদস্য নিহত। দুপক্ষের সংঘর্ষে মারা গেছে 4 হামলাকারী। রেড অ্যালার্ট জারি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।